অদিতি বদ্ধরুমের বেডের কাঠ ঘেঁষে হাঁটুতে মুখ গুজে বসেছিল। বারবার নরম দুর্বল শরীরটা কেঁপে কেঁপে উঠছে। একসময় হাঁটু থেকে মাথা তুলে তাকালো। এই অদিতিকে চেনা যাচ্ছে না। চোখ মুখ ফুলে কি এক ছন্ন ছাড়া অবস্থা। ধ্রুব ইয়ামিনের নরম কোমল প্রেমিকা তো এমন নাই কোনো দিন, বরং ছন্ন ছাড়া শব্দটা তো ধ্রুবর জন্য স্বয়ং। অদিতি দুহাতে ব্যস্ত ভঙ্গিতে চোখ মুছে উঠে দাঁড়ালো। ইফাজকে বলেছিল কোথায় ওর ফোন আনার জন্য, কিন্তু ও কোথায় গেছে কে জানে। ধ্রুবকে জানানো দরকার। এই বিয়ে তো সে করতে পারবে না, কিন্তু ধ্রুবকে বিয়ে করা কি আদৌ সম্ভব? অদিতি, ও তো একসময় ধ্রুবকে বলেছিল, বুঝিয়ে দিয়েছিল যে তাদের মধ্যে কিছু সম্ভব নয়। তবুও কেন ধ্রুব বুঝলো না? কেন অদিতি নিজের প্রেমে এত গভীরভাবে ভাসিয়ে দিল? এখন এই যন্ত্রণা কাকে বোঝাবে, কাকে বলবে? তোফাজ্জলের সামনে ধ্রুবর নাম নেওয়ার সাহস কোনোদিনই ছিল না অদিতির। তোফাজ্জল যদি জানতেন, জবাই করে ফেলতেন অদিতিকে। তবু যা জেনেছেন তাতেও এখন অবধি কম লাঞ্ছনা সহ্য করতে হয়নি। টেনে হিস্ট্রে শহর থেকে গ্রামে এনেছেন, বন্দি করে জোর করে বিয়ে করিয়ে মাথা থেকে বোঝা হালকা করতে চাইছেন। অদিতিকে বিয়ে দিয়ে জমজম পানিতে গোসল করে হারাম প্রেমের পাপ থেকে তোফাজ্জল নিজেকে মুক্ত করবেন। হারাম প্রেম হারামই তো। অদিতিকে বারবার বলা হয়েছে শহরে কিছু করিস না, ছেলে পেলেদের থেকে দূরে থাকিস। অথচ কী করলো অদিতি? জড়িয়ে গেল প্রেমে, মুখ কালো করে দিল সবার। এই অন্যায়ের প্রায়শ্চিত্ত কী করে করবে ও? কী করলে গা থেকে ধ্রুব ইয়ামিনের প্রেমের এফেক্ট মুছে যাবে? ভাবতে ভাবতে অদিতি দুহাতে মুখ ঢেকে আবারও কেঁদে ফেলল। কান্নার মাঝে হঠাৎ দরজা টোকা পড়ল। অদিতি দ্রুত চোখ মুখ মুছে দরজা খুলল। ওপাশে দাঁড়িয়েছিল ইফাজ, মাথাটা নিচু করে অপরাধীর মতো। তার হাত খালি, কিছুই আনেনি। অদিতি ভাঙা গলায় বলল, ফোন পাসনি? ইফাজ হতাশ মুখে ফিসফিস করে বলল, আমি দুলাভাইকে বলে দিয়েছি তোমার বিষয়, সে সম্ভবত আসছে। অদিতি লম্বা করে শ্বাস নিল। ধ্রুব আসছে? অদিতি জানে ধ্রুব 5 ঘন্টার রাস্তা 3 ঘন্টাতে পেরিয়ে আসবে। ধ্রুব এলে এবার নিশ্চয়ই ভালো কিছু হবে। ইফাজ কথাটা বলে মাথাটা নিচু করে চুপচাপ ঢুকে গেল অদিতির রুমে। অদিতি দরজা বন্ধ করে ফিরে তাকালো, কান্না এখনও গলায়। বলল, তুই এখানে থাকবি? ইফাজের মুখে অন্ধকার। ওর নিচু গলায় বলল, দোলাভাই আমাকে বলেছে তোমার কাছে থাকতে, তো থেকে যাই, শব্দ করব না, প্রমিস। অদিতির চোখে অসহায়তা ফুটে উঠল। এত ভালোবাসা, অথচ কেন ধ্রুবকে কি দিয়েছে ও? বাবার সামনে ওর নাম মুখে বলার সাহস হয়নি। এটাকে প্রেম বলে না, এটাকে কিছুই বলে না, কিচ্ছু না। তখন আবার দরজায় আবার টোকা পড়ল। অদিতি দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে দিল। ওপাশে ফাহিমা। তিনি অদিতির ভেজা চোখ থেকে সঙ্গে সঙ্গে ভুরু কুঁচকে ফেললেন। হাতে এঙ্গেজমেন্টের শাড়ি ও জুয়েলারি, এসব নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বললেন, আমার মন বলে তুই প্রেম করেছিস অদিতি। এখনও সময় আছে, বল ছেলেটাকে নাম কি? অদিতি মাথা নিচু করে ফেলল। ফাহিমা খেকড়ে উঠে বললেন, তোর চোখ মুখ বলছে তুই প্রেম করেছিস, এখন কেঁদে আমাদেরও কি পাপের ভাগিদার করছিস? হ্যাঁ রে, তোর বাপের সম্মান একবারের জন্য ভাবলি না? তোর বাপ কি করে তুই জানোস না? হারামি মেয়ে, আমার গর্ভ থেকে জন্ম নিতে হলো। ফাহিমা একটু থেমে জল চোখে নিয়ে বললেন, কেন করলি এটা তুই? তোরে আমরা শহরে পড়তে পাঠানোই ভুল ছিল। তোর বাপের সামনে আর কত ছোট করবি আমাকে? তোর বাপ না হয় তোদের কড়া শাসন করে, এই এই আমি তোদের কোনোদিনও কোনো কিছুতে মানা করেছি? যা চাইছিস বাপরে লুকিয়েও দিয়েছি, দেই নাই? বল আমারে, দেই নাই আমি? তাও কোন পাপের শাস্তি তুই আমারে দিলি? ফাহিমা আয় যাই বলুক, অদিতি সেগুলো সহ্য করলো। সে শুধু চুপ ছিল। নিজের শাড়ি ও জুয়েলারি সরিয়ে বিছানায় বসলো। মাথাটা সেভাবে নামিয়ে নিচু গলায় শুধু বলল, সব পাপ আমার মা, আমি দোষী, তোমরা কেউ নও। ফাহিমা কথা শুনে আবারও বললেন, তুই তোর বাপের সম্মানের কথা একবারও ভাবলি না? হারাম কাজ তো হারামি। লোক জানাজানি করার আগে তোরে বিদায় করলে তোর বাপ বাঁচে। ছি, তুই শেষ পর্যন্ত এমন একটা কাজ করেছিস আমি ভাবতেও পারছি না। ছেলের হাতের গাছরা পড়ল, ছেলে তোর হাত ধরে, চিন্তা করতেই আমার লজ্জা হচ্ছে। ওই ছেলের মুখ দেখলে তোর বাপ খুন করতো, খুন। মুখ না দেখায় ছেলে বেঁচে গেছে। অদিতি কান্না ভেজা মুখে গিলে নিল সব কথাটুকু। ফাহিমা শান্ত গলায় আবার বললেন, ছেলেটা কে অদিতি? আবার বলতেছি, নাম বল আমারে। অদিতি তাকালো, ভাঙ্গা গলায় বলল, আবার কেউ নেই, কেউ নেই।
তোমরা এখন আমাকে যতই বলো আমার উত্তর একই থাকবে। বিয়ে তো করছে তোমার পছন্দের ছেলেকে, তবু ছেলের নাম বারবার জানতে চাও না, ভালো লাগে না আমার। ফাহিমা এই কথা শুনে উত্তেজিত হয়ে উঠলেন, চেঁচিয়ে বললেন, মরে যেতে পারিস না তুই কলঙ্কিনী। এই বলে ফাহিমা ঘর ছেড়ে চলে গেলেন। অদিতির চোখ থেকে এক ফোঁটা জল গড়ালো। বিড়বিড় করে বলল, বিয়েটা হয়ে যাক, মরে যাব, তোমাদের পাপ শেষ হবে আমার লাশ দেখে। ফাহিমা ঘর থেকে বেরোতেই দেখেন তোফাজ্জল বারান্দা দাঁড়িয়ে সব কিছু শুনছেন এতক্ষণ। ফাহিমা ঢোক গিললেন, সামনে আসতেই তোফাজ্জল তার দিকে তাকালেন। স্ত্রীর দিকে চেয়ে শান্ত হয়ে বললেন, তোমরা মামি মিলে এসব লোক জানাজানি করতে চাচ্ছ? তোমাদের এসবের কারণে এ বিয়ে না হলে তোমারও হারামি মেয়েরে আমি খুন করতে বাধ্য হব। এই বলে তিনি রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন। ফাহিমা মুখে কোনো কথা না বলে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তোফাজ্জল উঠোনে পেরিয়ে বাড়ির সামনে বেরোতে দেখলেন উঠানের সামনে দুটো মার্সিডিজ দাঁড়িয়ে। তিনি থামলেন, ভ্রু কুঁচকে তাকালেন গাড়ির দিকে। একটু পর গাড়ি থেকে সৌরভ নামতে তোফাজ্জলের মুখে মুহূর্তে হাসি নেমে এলো। তিনি দ্রুত পায়ে এগিয়ে গেলেন। সৌরভের পাশে নামলো শাড়ি পরা তৃণা আহমেদ। আরে সৌরভ যে! তোফাজ্জল দ্রুত এগিয়ে গিয়ে সৌরভকে জড়িয়ে ধরলেন। সৌরভও হেসে ম্যানলি ভঙ্গিতে হেসে জড়িয়ে ধরলেন তাকে। তোফাজ্জল সৌরভকে দেখে যতই খুশি হয়েছেন সেতটুকুর মধ্যে মুহূর্তে ভাটা পড়ে গেল। পরের মুহূর্তে গাড়ির সামনের সিট থেকে নেমে এলো স্বয়ং ধ্রুব ইয়ামিন। আজ আর ময়লা শার্ট নেই, সুন্দর ইস্ত্রি করা শার্ট, চোখে সানগ্লাস, হাতে ওয়াচ, পায়ে ব্র্যান্ডেড শু। পুরো দস্তর তরুণ হয়ে এসেছে মেয়ে দেখতে। তার পাশে একে একে ধ্রুব ইডিয়টসের দল, রাজর, সুমন, ইমন এসে দাঁড়ালো। ধ্রুব তোফাজ্জলের দিকে তাকিয়ে সানগ্লাস চোখ থেকে নামিয়ে হাসার চেষ্টা করে বলল, হাই আঙ্কেল, ভালো আছেন? তোফাজ্জল ধ্রুবকে দেখে মুহূর্তে রেগে গেলেন। সৌরভের দিকে তাকিয়ে বললেন, তুই তো ছেলেকে নিয়ে এসেছিস, ও আমার সাথে গাদ্দারি করেছে, এটা বলার পরও? সৌরভ মুচকি হেসে তোফাজ্জলের কাঁধে হাত রাখলেন। আরে কী জন্য এত গম্ভীর হচ্ছ? সবসময় বাড়ি আয় বলে এখন এসব? বাড়ির ভেতরে নিয়ে যাও তো আগে আমাদের। তোফাজ্জল যেন মুহূর্তে লজ্জায় পড়ে গেলেন, দ্রুত বললেন, আমি তো ভুলে গেছি, আয় আয় ভিতরে আয়। কই অদিতির মা, দেখো কে এসেছে। তোফাজ্জল সঙ্গে বাড়ির ভেতরে ভেতরে ঢুকতে ঢুকতে সৌরভ পেছনে ইশারা করতে লোকেরা গাড়ি থেকে বোঝাই করে চিপস, মিষ্টি, সফট ড্রিঙ্কস নিয়ে এগিয়ে এলো। ধ্রুব যত এগোচ্ছে তত বারবার তার চোখ চুপি চুপি খুঁজছে অদিতিকে। এক ঝলক দেখতে চাইছে তার প্রাণ ভ্রমরাকে, জাস্ট একবার। ইফাত যখন ধ্রুবকে উঠোনে দেখতে পেল তখন এক মুহূর্তের জন্য ধ্রুবর দিকে ছুটে যাওয়ার জন্য এগোলো। ধ্রুব ইফাজের দিকে তাকালো, কিন্তু পর মুহূর্তে ইফাত তোফাজ্জলকে দেখতে পেয়ে থেমে গেল। মুহূর্তে চোখ মুখ বদলে গেল ইফাজের। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলল এটা দেখে। একবার বিয়ে হয়ে গেলে এই ইফাজ নামক শালাবাবুকে ধরে ধরে এই পৃথিবীর সব রিমোট কন্ট্রোল কার, বিডির সবচেয়ে বড় বেস্ট ক্যামেরা ওকে গিফট দেবে ধ্রুব। এত লক্ষ্মী একটা ছেলে। ফাহিমা তখন মাথার আঁচল দিয়ে বাইরে এসে দেখলেন বাড়িতে মেহমানদের ভিড়। প্রথমে বিস্মিত হয়ে তাকালেন, কিন্তু তারপর এক মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। ট্রিনাকে প্রথমে চিনতে ফাহিমা পারেনি। সেটা দেখে চোখ থেকে সানগ্লাস খুলে ট্রিনা নিজের পরিচয় দিলেন। আমি ট্রিনা আহমেদ, সৌরভের স্ত্রী। ফাহিমা মৃদু হেসে বললেন, ও, আসলে সৌরভ ভাইয়ের প্রথম স্ত্রীকে চেনা হয়েছিল আমার। আপনাদের বাড়িতে দেখে ভালো লাগছে, আসুন আসুন। ট্রিনা হাসলো। ট্রিনাকে সঙ্গে নিয়ে ফাহিমা ভেতরের ঘরে চলে গেলেন। সৌরভ পুরুষদের নিয়ে বসার ঘরে গিয়ে বসলেন। ধ্রুব পাশে বসে, তার চোখ তখনও বারবার অদিতির খোঁজে চলে যাচ্ছিল। কোথাও ও নির্ঘাত কাছে, ছিচখাদু নেই তো একটা। ভিতর থেকে ফাহিমা শ্যামাই পিঠা শরবত নিয়ে এসে সামনে রাখলেন। সৌরভ পিঠার একটা টুকরো তুলে নিতে নিতে বললেন, মেয়ের বিয়ের জন্য তো ভালোই আয়োজন করেছো, বাড়িটা বেশ সুন্দর লাগছে। তোফাজ্জল মুচকি হাসলেন, তাল দিয়ে বললেন, এখনও মাত্র শুরু। মেজো মেয়েটা তো এখন একটাই মেয়ে আমার, ওর বিয়েতে খরচ করব না তো কি করব। ধ্রুব ভ্রুকুচকে তাকালো এ কথা শুনে। ওর তাকানো দেখে সৌরভ চোখের ইশারায় ছেলেকে ঠান্ডা থাকতে বললেন। ধ্রুব থামলো, সামলানো নিজেকে। সৌরভ একটু চাপা গলায় এবার বিষয়টাকে গম্ভীর করে বললেন, তোফাজ্জল, আমি আজ তোমার কাছে একটা দাবি নিয়ে এসেছি, আশা করি তুমি রাখবে। তোফাজ্জল একটু বিভ্রান্তি নিয়ে তাকালেন, হাসার চেষ্টা করে মাথা নেড়ে বললেন, বলো কী দাবি, আমি চেষ্টা করব রাখতে। সৌরভ ধ্রুবর কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বললেন, এটা আমার ছেলে ধ্রুব, হয়তো একটা দুর্ঘটনার কারণে তুমি ওকে চেনো। ও এবার ইউনিভার্সিটি শেষ করেছে,
আমার ব্যবসা ওই সামলাবে, আমি আমার রাজনীতি নিয়ে ঠিক আছি। তোফাজ্জল ধ্রুবর দিকে তাকিয়ে আবার সৌরভের দিকে ফিরলেন। সৌরভ একটি বড় নিঃশ্বাস নিয়ে বললেন, আমি আমার ছেলের জন্য তোমার মেয়ে অদিতির হাত চাইতে এসেছি। আমি চাই তোমার মেয়ে আমার বাড়ির বউ হোক। তোফাজ্জলের মাথায় যেন বজ্রপাত হলো। অবিশ্বাস নিয়ে তিনি তাকালেন ধ্রুবর দিকে। ইভা যে কথা শোনা মাত্রই চোখ বড় বড় করে ধ্রুবর দিকে তাকিয়ে রইল। তারপর মুহূর্তের মধ্যে সে এক দৌড়ে চলে গেল অদিতির ঘরের দিকে। তোফাজ্জল অবিশ্বাস নিয়ে বললেন, অসম্ভব, এটা আমি মাপতে পারবো না। ধ্রুব ভ্রু কুচকাল, শ্বাস আটকে বসে রইল। সৌরভ আবারও বললেন, প্লিজ তোফাজ্জল, আমি কখনো তোমার কাছে কিছু চাইনি। আমার ছেলের কথা ভাবো একবার। ওর মা মারা যাওয়ার পর ওকে আমি এখনও কিছু দিতে পারিনি। আমার কাছে ওই সব কখনো আমার কাছে কিছু চাইনি। ওর জন্য তোমার মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। সরল ভালো তোমার মেয়েটা। ছেলেটার একটা হিল্লে করলে আমার আত্মা শান্তি পাবে। তোফাজ্জল, আমাকে দয়া করো, দয়া করে আমার ছেলেকে তোমার মেয়েটাকে দাও। তোফাজ্জল আর কথাই শুনলেন না। এক লম্বা শ্বাস ফেলে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে গেলেন। ধ্রুবর দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে পরপর মুখ ঘুরিয়ে বললেন, আমার মেয়ের বিয়ে কাল। দাওয়াত খেতে আসা আমি ভীষণ খুশি হয়েছি। আমাকে আর এসব বলে লজ্জা দিও না সৌরভ। তোমরা বসো, আমি খাবারের ব্যবস্থা করছি। তোফাজ্জল ধ্রুবর দিকে চেয়ে আবার সৌরভের দিকে তাকালেন। সৌরভ তোফাজ্জলের কঠোর কঠিন মুখটুকু দেখে ঢোক গিলে বললেন, আমার ছেলের জন্য তোমার অদিতির হাত চাই আমি। অদিতি মাকে আমার বাড়ি বউ করতে চাই সৌরভ। তোফাজ্জলের মাথায় যেন বজ্রপাত হলো। ইভাজ চোখ বড় করে ধ্রুব দেখে চেয়ে আছে। ওর ছোটো মোটো হৃদয় ভয়ে নিভে আছে। বিয়ের কথাটা শোনা মাত্র সঙ্গে সঙ্গে এক দৌড়ে ভেতরে অদিতির রুমে চলে গেল ইভাজ। তোফাজ্জল সৌরভের কথা শুনে অবিশ্বাস নিয়ে বললেন, অসম্ভব, এ দামি আমি মানতে পারবো না। ধ্রুব চেয়ারের হাতল চেপে ধরে শীতল চোখে তাকিয়ে রইল তোফাজ্জলের দিকে। সৌরভ তোফাজ্জলের অগোচরে চেয়ারে হাতলে রাখা ধ্রুবর হাত চেপে ওকে শান্ত করার চেষ্টা করলেন। তোফাজ্জলের দিকে চেয়ে অনুরোধ নিয়ে বললেন, প্লিজ তোফাজ্জল, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। আমার ছেলে কিছু চেয়েছে তোফাজ্জল। ওর মা মারা যাবার পর ওকে আমি এখন অবধি কিছু দিতে পারিনি। তোমার মেয়েটা এত সহজ সরল, আমার ছেলেটার লাইফ শুধরে যাবে। ছেলেটার একটা হিল্লে করতে পারলে তোমার প্রয়াত ভাবি আমাকে কোনোদিন মাপ করবে না তোফাজ্জল। আমাকে দয়া করো, দয়া করে করুণা করে না হয় তোমার মেয়েটাকে দাও। তোফাজ্জল দাঁড়িয়ে গেলেন। ধ্রুবর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। নিজের সন্দেহ অটুট থেকে সরাসরি বললেন, আমার মেয়ের বিয়ে কালকে। দাওয়াত খেতে আসা আমি ভীষণ খুশি হয়েছে। আমাকে আর এসব বলে লজ্জা দিও না সৌরভ। তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। তোফাজ্জল এটা বলা সাথে সাথে লুঙ্গি সামলে বাইরের ঘরে চলে গেলেন। সৌরভ হতাশ গলা ছেলের দিকে তাকালেন। ধ্রুব তোফাজ্জলে যাওয়ার দিকে চেয়ে ব্যাকুল ভনিতে আবার সৌরভের দিকে তাকালো। সৌরভ হতাশ চোখে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব এবার ওনার কিছু বলার আগে বলে ফেলল, নো, আমি কিছু শুনতে চাই না। তুমি জানো তুমি এ বিষয়ে আমাকে হেল্প না করলে আমার হেল্প ফিউচারের জন্য তুমি ভুলে যাও, অ্যান্ড আই মিন ইট। বলে ধ্রুব সৌরভের আর কিছু বলার সুযোগই দিল না। চুপ করে উঠে গেল চেয়ার থেকে। উঠোনের দিকে যেতেই দেখে জানালার ফাঁকে অদিতির দৌড়ে এসেছে। ধ্রুব ওর দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। অদিতির ভেজা চোখ। ধ্রুব ঢোক গেলে অদিতিকে কি খুব বেশি কেঁদেছে? হৃদয়টা যেন নড়ে উঠল ওর। ধ্রুব নরম চোখে তাকিয়ে এগিয়ে গেল। ধীর পায়ে এগিয়ে গিয়ে জানালার সামনে দাঁড়ালো। মাঝখানে গ্রিল ওপাশে দুজন প্রেমিক প্রেমিকা। ধ্রুব গ্রিলের ওপাশে হাত বাড়িয়ে আঙুলের ডগায় অদিতির চোখের পানি আঙুলে নিয়ে টোকা দিয়ে ফেলে বলল, ইউর টিয়ার্স হার্টস মি। এইখানটায়। বলে ধ্রুব আঙুল দিয়ে নিজের বুকের বাঁ পাশ ইশারা করলো। ধ্রুবর চোখ ছোট ছোট হয়ে আসছে। কপাল কুঁচকে অসহায় এক ভঙ্গিতে চেয়ে আছে অদিতির দিকে। অমর মুখভঙ্গি দেখে অদিতি কান্নার মতো মাথাটা নিচু করে নিঃশব্দে হেসে ফেলল। ওই হাসিতে ধ্রুব কুপকাত, সেও হাসলো। তারপর গ্রিলের ওপাশে অদিতির কপালে নিজের কপালটা ঠেকালো। অদিতির আবার কান্না আসছে। ধ্রুব কপালে কপাল ঠেকিয়ে চোখ বুজে জোরে জোরে নিঃশ্বাস টানছে। ধ্রুব এক পর্যায়ে ঠান্ডা গলায় বলে, কেঁদেছিলে কেন? কথাটা বলার সাথে সাথে অদিতির গাল পেয়ে আরেক ফোঁটা জল গড়ালো। ধ্রুবর গালে এসে লাগলো ওই জল। ধ্রুব দ্রুত মাথা সরিয়ে অদিতির দিকে তাকিয়ে অস্থিরভাবে দু গাল চেপে চোখের জল মুছিয়ে দিয়ে বলল, ওকে ডোন্ট ক্রাই, আই ওয়াজ জাস্ট অ্যাস্কিং, ডোন্ট ক্রাই। চোখ মোছো। অদিত চোখ মোছে না, ফুপিয়ে উঠে বলল, এ বিয়ে হলে আমি মরে যাব ধ্রুব। ধ্রুব অদিতির ঠোঁটে আঙুল চাপলো।
থেমে গেল এই মেয়ের কণ্ঠস্বরের সকল শব্দ। শুধু অসহায় চোখে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব বোঝালো সময় নিয়ে, হুশ, আমি আছি, রাইট? ইউ ডোন্ট ট্রাস্ট মি? অদিতি মাথা নাড়ল, যার অত সে বিশ্বাস করে ধ্রুবকে। ধ্রুব হাসার চেষ্টা করে বলল, আমার বউ আমি কাউকে দেব না। ইউ নো দ্যাট? আজ এলাম, কাল তুমি আমার ঘরে বউ হয়ে আমার ঘরে থাকবে, প্রমিস। অদিতিকে ধ্রুব সেবার বেশ সময় নিয়ে বুঝিয়ে সুঝিয়ে রুমে পাঠিয়ে দিয়েছে। উঠোন দিকে ফিরে ধ্রুব বসার ঘরে এসে দেখে সৌরভ তোফাজ্জল কেউ নেই। চেয়ারে বসতে বসতে ইমনের দিকে চেয়ে বলল, এরা কোথায়? ইমন আইসক্রিম খেতে খেতে জবাব দিল, আঙ্কেল তো শ্বশুরের সাথে কথা বলতে ভেতরে ঘরে গেছে। ধ্রুব ভ্রু কুচকে ফেলল। পাশ থেকে সুমন বিরক্ত গলায় বলল, ভাই, আপনার শ্বশুরে এত ঘাটতারা কেন? ধ্রুব উত্তরের চোখ উল্টে হতাশ শ্বাস ছেড়ে বলল, এ বিয়ে হলে আই সোয়ার ওনাকে আমি শেখাবো বেস্ট বাবা হওয়া কাকে বলে। আমি কখনও আমার চাইল্ডের সাথে এত রুড়ো হব না, ডেফিনেটলি। পাশ থেকে রাজন টিপ্পনি কেটে বলল, বাপের দিক থেকে ভাবি কিন্তু আমাদের একেবারে সেরা, কোনো প্যাস নেই, সরল সোজা। আর বাপ পুরো এক হিটলার। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে ফোন পকেট থেকে বের করে স্ক্রল করতে লাগলো। ইমন এবার সিরিয়াস হয়ে জিজ্ঞেস করলো, ভাবির সঙ্গে দেখা হয়েছে তোর? ধ্রুব ফোনে কিছু একটা টাইপিং করছে, চোখ মুখ ভয়াবহ গম্ভীর, দাঁত দিয়ে ঠোঁটের এক কোণ চেপে ভ্রু কুচকে টাইপিং করছে। সেভাবে থেকে উত্তর দিল, ইমন একটু অস্বস্তি নিয়ে বলল, ঠিক আছে। ধ্রুব মোবাইল থেকে মাথা তুলল, জবাবে ছোট শ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, কাঁদছে, অনেক কষ্ট সামলে এসেছি। ইমন হেসে ফেলল হঠাৎ, বলল, ভাই তুই জেলাস হোস না? আমার না অদিতির জন্য আসলে দুঃখ লাগে। ও আর দুনিয়ার ছেলে পেল না, তোরই কেন? ধ্রুব বাকি কথা শোনার আগে পেছন থেকে একটা সোফার কুশন ছুঁড়ে ফেললো ইমনের মুখের ওপর। খেকিয়ে উঠল, শ্যাট আপ। ইমন কুশন চেপে ধরে ধরে হাসছে রাক্ষসের মতো। কেটে যায় ঘন্টা। সৌরভ তোফাজ্জল এখনও বদ্ধ করে কি কথা বলছেন কেউ জানে না। ওদিকে ধ্রুব প্রায় অস্থির তখন, নখ খুঁটিয়ে বারবার বাইরে তাকাচ্ছে। ওর মন মেজাজ এক মুহূর্তে চূড়ান্ত চঞ্চল। ঠিক এই মুহূর্তে ইফাস পাশ থেকে যেতেই ধ্রুব দ্রুত ডাকলো, শালাবাবু এদিকে আসো। ইফাস ডাক শুনে দৌড়ানো থামালো। সতর্ক ভঙ্গিতে আশপাশটা দেখে নিল, কেউ নেই আশেপাশে। ভেবে স্বস্তির শ্বাস ফেলে ধীর পায়ে এগিয়ে এলো। ইফাস ধ্রুবর পাশে এসে দাঁড়াতেই ধ্রুব ওকে নিজের হাঁটুর উপরে বসিয়ে দিল। ইফাজের ঝাঁকড়া চুল এলোমেলো করতে করতে বলল, তোমার বাবা কোথায়? ঘরের দরজা বন্ধ এখনও? ইফাজ মাথা নাড়ল, না তো, একটু আগে বেরিয়েছে। আঙ্কেল আর আপুর ঘরে এখন। আপুর সঙ্গে কী কথা বলছে জানো? ধ্রুব ভ্রু কুচকে গেল মুহূর্তেই। ওরা অদিতির ঘরে করছেটা কি? অদিতিকে কিছু উল্টাপাল্টা জিজ্ঞেস করছে? এমনিতে এই মেয়ে যা সেন্সিটিভ, হতে পারে কেঁদে কেটে বেহাল অবস্থা করে ফেলেছেন নিজের। ধ্রুব নিজের বেপরোয়া চিন্তাগুলোকে চাপা দিয়ে অস্থিরভাবে বলল, তুমি গিয়ে লুকিয়ে শুনে আসতে পারবে কী কথা হচ্ছে ওখানে? ইফাজ সঙ্গে সঙ্গে আতকে উঠে বলল, না না, আব্বু ঠ্যাঙ্গাবে। ধ্রুব এ কথা শুনে পকেট থেকে একটা মিউজিক ট্যাব বের করলো। আসার সময় ইফাজের জন্য গিফট হিসেবে এনেছিল। ইফাজের সামনে সেটা নাড়িয়ে নাড়িয়ে দেখিয়ে বলল, তোমার জন্য এনেছি, 100+ মিউজিক আছে এটাতে, লাগবে তোমার? ইফাজের মুখটা চকচক করে উঠল। ও নেচে নেচে উঠে বলল, দেবের গান আছে এটাই? দেব? ধ্রুব প্রথমে চিনল না, পুরো কুচকে তাকালো। পরপর বলল, যার গান ইচ্ছে ডাউনলোড করতে পারবে তুমি, মেমোরি আছে এটাতে। ইফাজের খুশি কে দেখে, পরপর ও খুশি হাওয়ায় মিলিয়ে গেল। মুখটা হুতুম বেচার ন্যায় করে বলল, আমাকে যেতে হবে আপুর রুমে? ধ্রুব ঠোঁট উল্টে অবুঝের ন্যায় দুকাত ঝাঁকালো, যার অর্থ হ্যাঁ। ইফাজ কি করবে আর? অগত্যা ধ্রুবর কোল থেকে নেমে গেল। তারপর এক দৌড়ে গেল অদিতির রুমে। 10 মিনিট পরে ফিরে এলো ও। এসে ধ্রুবর সামনে হাঁপাতে শুরু করেছে। পালিয়ে এসেছে বোঝা যাচ্ছে। ধ্রুব ওর দিকে চেয়ে আছে চূড়ান্ত আগ্রহ নিয়ে। ধ্রুবর নিজেরই বুক ধুকপুক করছে। এবার শ্বাস ফেলে নিজেকে ঠান্ডা করলো। ধ্রুব পানি এগিয়ে দিল। এবার সেটা নিল না, বরং চঞ্চল ভঙ্গিতে এক শ্বাস পড়ল। ওরা আপুকে জিজ্ঞেস করছে, আপু তোমাকে বিয়ে করতে রাজি কিনা? কি? সুমন চেঁচিয়ে উঠল। পাশ থেকে ইমন ফল খাওয়া থামিয়ে হা করে ইফাজের দিকে তাকালো। রাজনের রীতিমতো থুতনি ঝুলে গেছে। ধ্রুব নিজের চূড়ান্ত হতবাক। ও নিজের হতবাক ভাবটুকু কাটিয়ে ওঠার চেষ্টা করে। ঢোক গেলে শিওর হতে আবারও বলল, শিওর তুমি? এটাই শুনেছ? এবার প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে বলল, হ্যাঁ তো। আপু অবাক হয়েছে। ধ্রুব অনুভব করছে ওর হাত কাঁপছে, গলাও কাঁপছে। ধ্রুব কম্পিত গলায় বলল, তোমার আপু কী বলেছে উত্তরে?
ইফাজ এক শ্বাসে জবাব দিল, রাজি আপু। হু হা। পাশ থেকে বাকি তিনজন চেঁচিয়ে বলে উঠল উল্লাসে। ইমন এসে ঝাঁপিয়ে পড়ল ধ্রুবর গায়ে। বাকিরাও একে একে ধ্রুবর পায়ের ওপর পড়ে উল্লাস করছে। ধ্রুবর শরীর স্তব্ধ হয়ে গেছে রীতিমতো। ও ঢোক গিলে চোখ বুজে পরপর হেলে পড়ল সোফাতেই। ওর চোখ দুটো বুঝে শ্বাস অস্থির, অশান্ত। সোফার হাতল চেপে রাখা হাত রীতিমতো কাঁপছে। ইমন ওর কেঁপে কেঁপে ওঠা হাত চেপে ধরল খুশিতে। ধ্রুব চোখ খুলে টলমলে চোখে তাকালো ইমনের দিকে। ইমন খুশিতে যেন নাচছে। ও ধ্রুবকে হাত ধরে হেসে বলল, শালা ঢং করস এখন? বিয়ে করছিস তাই ট্রিট চাই আমাদের, জনে 10,000 টাকা। ধ্রুবর বুক এখনও কাঁপছে। ও তাকিয়ে রইল শুধু। বিশ্বাস হচ্ছে না ওর। ধ্রুবর অ্যাডামস অ্যাপেল বারবার উঠছে নামছে। ওর বুকের হৃদস্পন্দন স্বাভাবিক না, চূড়ান্ত বেগে ছুটছে। ধ্রুব সোফার হাতল আঙ্গুলের নখে খামচে ধরল পর মুহূর্তে। সৌরভ এসে বসলেন ধ্রুবর পাশে। ধ্রুব তখন সোফায় বসে মুখে 2 হাত চেপে চুপচাপ বসে রয়েছে, চোখ দুটো চূড়ান্ত শীতল। সৌরভ এসে সোজা ধ্রুবর সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, রেডি হও, কাজে আসছে। ধ্রুব মাথা তুলে তাকালো। পাশ থেকে ইমন বলল, এক্ষুনি বিয়ে? কেমনে কি? সৌরভ উত্তর দিলেন, তোফাজ্জল জানতে পেরেছেন শহরে অদিতির কোনো প্রেমের সম্পর্ক আছে, তাই ও দ্রুত অদিতির বিয়েটা দিতে চাইছে। আজ বিয়ে করে ওরা এখানেই থাকবে। আগামীকাল আমরা অদিতিকে বাড়ি নিয়ে যাব। 1 সপ্তাহ পর আমাদের পক্ষ থেকে রিসেপশন করা হবে। ধ্রুব শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর মুখে একটা শব্দ কেন যেন এখন আর আসছে না। ওর হাত পা এখনও অস্বাভাবিক কাঁপছে, নিজেকে স্থির করতে পারছে না। ইমন অবাক হয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল, আপনি ওনাকে রাজি করালেন কিভাবে? এটা তো অসম্ভব ছিল। সৌরভ রহস্য করে হাসলেন। ধ্রুব দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বললেন, অবশ্যই জানবে একদিন। সময় আসুক, ততদিন সবুর করো, আর বন্ধুকেও সবুর করতে বলো। আধা ঘন্টার মাথাতেই সেদিন কাজে আসলো। ধ্রুবকে শেরওয়ানি গ্রামের বাজার থেকে কিনে দেওয়া হয়েছে। অদিতির জন্য আসার পথে তৃণা তখন কি মনে করে ধ্রুবর মায়ের বিয়ের বেনারসি শাড়িটা এনেছিল। হয়তোবা মনে করেছিলেন ধ্রুবর যা জেদ আর ওর বাবা সৌরভ ছেলের প্রতি যতটা অন্ধ, তাতে এই বিয়ে কেউ হওয়া থেকে আজ কেউই আটকাতে পারবে না সম্ভবত। আসার পথে এই বেনারসি আনার জন্য যখন ধ্রুব থেকে ওর মায়ের আলমারির চাবি চেয়েছিল, ধ্রুব সরাসরি মানা করেছে। পরে অবশ্য নিজে চাবি দিয়ে আলমারি খুলে নিজে বেনারসি খুঁজে বের করে নিজে ইস্ত্রি করেছে। তারপর প্যাকেটে করে নিজে গাড়িতে নিয়েছে। একদিকে ভালো হয়েছে, বেনারসি আনায় কাজে লাগছে। ধ্রুব ধবধবে সাদা রঙের সোনালি কারুকাজ করা শেরওয়ানি গায়ে সোফায় বসে আছে। ওর মুখ ভয়ঙ্কর গম্ভীর, চোখ দুটো লাল রক্তিম। ইমন সব কাজ সামলে ধ্রুবর পাশে বসলো। সে তখন থেকে ধ্রুবকে এতটা নীরব শান্ত দেখেও কিছুটা চিন্তিত হয়ে গেল। ধ্রুবর কাঁধে হাত রাখলো। এ ধ্রুব, ঠিক আছিস তুই? ধ্রুব উত্তর দিল না। ইমন আবার ডাকলো, এ ধ্রুব। ধ্রুব টলমলে চোখে পাশ ফিরে ইমনের দিকে তাকালো। ইমন ভ্রু কুচকে চেয়ে আছে ধ্রুবর দিকে। অনেকক্ষণ পর ধ্রুব এবার মুখ খুলল। কম্পিত কণ্ঠে সেলফ বলল, বিয়েটা কি সত্যি হচ্ছে ইমন? ইমন ভ্যাবাচেকা খেয়ে গেল। ধ্রুবর দিকে চেয়ে অবিশ্বাস নিয়ে বলল, ভাই, তুই ভাবির বাপের দেওয়া বিয়ে শেরওয়ানি পরে আছিস। কাজে ওই ঘরে তোর বিয়ের কাবিননামা রেডি করছে। বাস্তবে ফির ভাই। ধ্রুব জবাবে কিছু বলল না। ওর চোখ অন্যরকম হয়ে গেছে আজ। চেনা যাচ্ছে না ধ্রুবকে। ধ্রুব চুপচাপ হয়ে গেল, আর কথাই বাড়ালো না। ইমন মাথা নিচু করে দেখে ধ্রুবর হাত কাঁপছে। ইমন অবাক হয়ে চেয়ে রইল ধ্রুবর মুখের দিকে। ভালোবাসা ধ্রুবকে কবে এতটা দুর্বল করে ফেলল? এই ধ্রুবর সঙ্গে 6 মাস আগে ধ্রুবর সঙ্গে কোনো মিলই নেই, বিন্দু পরিমাণ মিলও নেই। অদিতির হাতে ওই বখাটে ধ্রুব আরও 4 মাস আগে খুন হয়ে গেছে। অদিতির নিজের রুমে অদিতির রুমে আগে নেওয়া হলো। অদিতি ধ্রুবর মায়ের লাল বেনারসি পরে বসে আছে বিছানায়। মুখে সামান্য সাজ, জুয়েলারি বলতে চিকন গলার হার, আর হাতে ট্রিনার পরিয়ে দেওয়া আংটি। ঠিক এই মুহূর্তে অদিতির কী মনে হচ্ছে সেটা স্বয়ং অদিতি নিজেও জানে না। ওর চোখ মুখে এখনও বিস্ময়। ও বারবার হাত দিয়ে নিজের শাড়ি ছুঁয়ে দেখছে, আংটি ছুঁয়ে দেখছে। এসব সত্যি ধ্রুবর নামে পড়েছে ও? ওই বখাটে ধ্রুব ইয়ামিনের নামে? ধ্রুব অদিতির ওই পাগলাটে প্রেমিকের নামে আজ অদিতি কবুল বলবে? এটা সত্যি বাস্তব তো? অদিতি ভীষণ মাথা ঘুরাচ্ছে এই মুহূর্তে। শরীরটা হেলে পড়তে চাইছে যেন। বহু কষ্টে নিজেকে ধরে রেখেছে ঘরভর্তি মানুষের সামনে। ফাহিমা একটা প্লেটে খেজুর এনে রাখলেন টেবিলে। ট্রিনা বাথরুমে গেছে। এসে এই সুযোগে ফাহিমা অদিতির কাছে এগিয়ে মাথার শাড়ির আঁচল ভালো করে টেনে ফিসফিস করে বললেন, শহরের যে ছেলের সঙ্গে তোর সম্পর্ক ছিল, ওই ছেলেটা কিন্তু তোর খবরও নেয়নি। এই যে তোর বিয়ে হচ্ছে,
ভালোবেসে এ কথা সে কোনোভাবে না কোনোভাবে জানতে পারতো। এই ছেলে খবর নিল একবারও? শোন অদিতি, ধ্রুব ভালো ছেলে, যাদের পরিবার বড়, তুই সুখে থাকবি। ধ্রুবকে যদি কষ্ট দেওয়ার কথা চিন্তা করে থাকিস, আগে বলে রাখছি, এসব উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা এক্ষুনি। ছেলে ভালো, মন দিয়ে সংসার করবি। আমি যেন আমার মেয়ের নামে তার শ্বশুরবাড়ি থেকে বদনাম না শুনতে পাই। তোর বাপ জীবিত আছে এখনো, বন্ধুর সামনে তার ইজ্জত খাস না, দোহাই তোর। অদিতি শুধু শুনে গেল। ফাহিমা মেয়ের মাথায় আরও ভালো করে আঁচল তুলে দিলেন, কোমরের কাছে শাড়ি ঠিক করে দিলেন। অদিতির খুব ইচ্ছে হলো বলতে, মা, ওই শহরের ছেলেটাই ধ্রুব। মা, তোমার বলা দেখো ভালো ছেলেটাই ধ্রুব। আমি যাকে ভালোবাসি, যাকে ভোলার জন্য তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছ। এত বোকা তোমরা মা? ধ্রুব ইয়ামিনকে তোমরা চেনেও নি, সে এসেছে মা, আমাকে বিয়ে করার জন্যই সে এসেছে। ধ্রুব আমার ব্যাপারে কোনো দিন দায়িত্বহীন ছিল না। তোমার অদিতি ভুল কাউকে নিজের জীবনে বাছাই করেনি মা। ওসব আর বলা হলো না অদিতির। ফাহিমা বেরিয়ে যেতে তোফাজ্জল ডাকলেন ওনাকে। ফাহিমা এগিয়ে গেলেন। তোফাজ্জল বললেন, কাজী অদিতির রুমে যাবে, তুমি গিয়ে বসো ওখানে, মেয়েকে বুঝিও অতিরিক্ত কান্নাকাটি যেন না করে। কাজী গ্রামের লোক, কি না কি ভেবে বসে থাকবে। ফাহিমা মাথা নাড়লেন, তারপর আবার যেভাবে এসেছিলেন ওভাবে ফিরে গেলেন মেয়ের ঘরে। ত্রিনা তখন অদিতির পাশে বসে আছেন। অদিতি মাথাটা নামিয়ে রেখেছে। ত্রিনা তখন অদিতির কানে ফিসফিস করে বললেন, তোমার বরের এত বুদ্ধি, লাভ ম্যারেজকে কী করে অ্যারেঞ্জ ম্যারেজ বানিয়ে দিল, তোমরা পারো বটেও। বলে শব্দ করে হেসে উঠল ত্রিনা। ফাহিমার কানে ওদের হাসির আওয়াজ গেল। ফাহিমা ঘরে ঢুকে মেয়ের পাশে বসলেন। কী নিয়ে হাসছেন ভাবি? ত্রিনা নিজেকে সামলে অদিতির দিকে চেয়ে মজা নিয়ে জবাব দিল, এই তো বুঝাচ্ছি আপনার মেয়েকে, সংসার করবে যার সাথে সে কিন্তু এক পিস। ফাহিমা সেটা শুনে গদগদ ভঙ্গিতে শুরু করলেন নিজের মেয়ের গুণগান। অদিতি এমনিতে অনেক বুঝদার মেয়ে ভাবি, রান্না পারে, ঘর গোছগাছ করে রাখে ছোটোবেলা থেকে। আপনারা একটু সাহায্য করলে সংসার চালানো শিখে যাবে, বুদ্ধি আছে ওর। রিনা এসব কথা শুনে সঙ্গে সঙ্গে ফাহিমাকে থামিয়ে দিয়ে হেসে বললেন, ও ঘরে অদিতি কাজ করতে যাবে না, ওর বরের সংসার করতে যাবে আপনার মেয়ে। বরকে খুশি রাখতে পারলেই ওর কাজ শেষ। এটা শুনে ফাহিমা মলিন হেসে মেয়ের দিকে তাকালেন, চোখে চাহনিতেই শাসালেন, পূর্ণ প্রেমিক তোর সংসারে আসলে তোর খবর আছে। অদিতি হতাশ শ্বাস ছাড়ল। ঠিক তখনই তোফাজ্জল কাজে নিয়ে ঘরে ঢুকলেন। কাজে অদিতির সামনে বসতে বুকের কাঁপুনি এবার যেন দ্বিগুণ বেড়ে গেল ওর। অদিতি আঙ্গুলের নখ দিয়ে বিছানার চাদর খামচে ধরে চোখ বুঝল। কাজী অদিতির সামনে বসে সূরা পড়ছেন। আল্লাহর কালাম অদিতির কানে যাচ্ছে। শুনেছে আল্লাহর কালাম পড়েই নাকি একজন বিয়ের মাধ্যমে অপরজনের সঙ্গে সারা জীবনের জন্য জুড়ে যায়। অদিতিও তাহলে কালাম পড়ে ধীরে ধীরে জুড়ে যাচ্ছে ধ্রুবর সঙ্গে। অদিতির চোখ টলমলে হয়ে উঠল। ও ঢোক গেলে বিছানা চাদর খোঁচা ধরতে ত্রিনা ওর অস্থিরতা বুঝতে পেরে হাত চেপে ধরলেন। অদিতির হাত কাঁপছিল। ত্রিনা অদিতির পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। ধীরে ধীরে ও শান্ত হয়ে এলো। কাজে এবার জিজ্ঞেস করলেন, 10 লাখ টাকা দেনমোহরানা ধার্য করে সৌরভ ইয়ামিনের একমাত্র পুত্র ধ্রুব ইয়ামিনের সঙ্গে তোফাজ্জল হাতের কন্যা অদিতি হাতের বিবাহ ধার্য করা হচ্ছে। কন্যা রাজি থাকলে বলুন কবুল। অদিতির পুরো গা যেন কেঁপে উঠল। অদিতি মনে হচ্ছে ওর হৃৎপিণ্ড বাইরে আসবে বুক চিরে, এতটা জোরে লাফাচ্ছে সেটা। মুখ থেকে শব্দ বেরোচ্ছে না আর হাত কাঁপছে। ট্রিনা ওর কাঁপতে থাকা হাতটা চেপে ধরে অদিতির চোখের জল ছেড়ে দিল। ফাহিমা বড্ড নরম গলায় বললেন, কবুল বলো মা। অদিতি দুবার জোরে জোরে শ্বাস নিলেন, তারপর নিচু গলা ধীরে ধীরে বলল, কবুল, আলহামদুলিল্লাহ। কাজী সশব্দে বললেন, স্থান করতে বলা হয়েছে অদিতিকে। অদিতি কলম হাতে বসে আছে, চোখের সামনে ভাসছে কাবিননামার লেখা ধ্রুব ইয়ামিন অদিতি হায়াত নামটা। ঢোক গিলে তাকালো আবার অদিতি। চোখ থেকে কাবিননামার উপরে এক ফোঁটা জল পড়ল। অদিতি দৃঢ় হাতে নিজের নামটা স্বাক্ষর করে দিল বধূর জায়গায়। তোফাজ্জল এতক্ষণ যেন স্বস্তির শ্বাস ফেললেন। কাজে চলে গেলেন ধ্রুবর কাছে। অদিতি কাজে যেতেই অদিতি ফুপিয়ে কেঁদে উঠল। ফাহিমা দুহাতে অস্থির অদিতিকে আগলে নিলেন। অদিতি মায়ের বুকে মুখ গুজে কেঁদে যায় ফুপিয়ে। এখন থেকে ওর স্বামী ধ্রুব। ধ্রুবকে নিয়ে আর কোনো সংশয় নেই অদিতির। আর কেউ অদিতিকে কলঙ্কিনী বলবে না। আর কেউ অদিতি ধ্রুব সম্পর্কে আঙুল তুলবে না। অদিতি ধ্রুবকে নিয়ে খোলা রাস্তায় হাঁটলে কেউ বাঁকা চোখে দেখবে না। খুশিতে মরতে ইচ্ছে করছে ওর। ধ্রুব কবুল বলেছে। ও কবুল বলার সাথে সাথে ইমন ঝাঁপিয়ে ধরল ধ্রুবকে। ধ্রুব নিষ্প্রাণ হয়ে তাকিয়ে আছে নিজেদের কাবিননামার দিকে, যেখানে বড় বড় অক্ষরে
লেখা ধ্রুবর পাশে অদিতির নামটুকু। কাজে সাইন করার জন্য কাবিননামা ধ্রুবর হাতে দিলেন। ধ্রুবর হাতে কলম, ওর নামের পাশে অদিতির নামের স্বাক্ষর। ধ্রুব কম্পিত হাতে সেই স্বাক্ষরটুকু ছুঁয়ে দেখে। বুকটা এতটা বেপরোয়া গতিতে ছুটছে কেন? ধ্রুব কলম টেনে খসখসা আওয়াজে স্বাক্ষর দিয়ে দিল অদিতির নামের পাশের জায়গায়। রাতে মেহমানদের খাবারের সময়টুকুতে অদিতির শোবার ঘরটায় বাসর সাজানো হয়েছে। অদিতিকে তখন অন্য রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। রিনা অদিতিকে হালকা সাজিয়ে দিলেন, চোখে কাজল, ঠোঁটে হালকা রেড লিপস্টিক, ব্যাস এতটুকুই। গলার চিকন চেন রয়ে গেছে, বেনারসিও এখনও গায়ে। ট্রিনা সাজানো শেষে অদিতির কাঁধে থুতনি রেখে ওকে জড়িয়ে ধরে আয়নায় ওর দিকে তাকালে, হেসে মজা করে বলে, ধ্রুব কিন্তু সাজগোজ তেমন একটা পছন্দ করে না, মানে ভারী মেকআপ আর কি। ওর বাবাও তেমন, কিন্তু আমি মেকআপ করি নিজের মর্জিতে। ওই ক্ষেত্রে সৌরভের মত আমার বেলা খাটে না। তবে আশা করি তুমি আমার মতো নও। ধ্রুব যা বলে তোমার কাছে মনে হয় তুমি সেটাই মানো, রাইট? অদিতি লজ্জা মাথাটা নামিয়ে নিল। তৃণা হেসে সরে গেল, একটা চেয়ার টেনে বসে অদিতির দিকে চেয়ে বলল, আমি ওর সৎ মা হলেও ধ্রুব ব্যাপারে আমি অনেক কিছু জানি। সবটাই ওর বাবার জন্য, সেই জ্ঞান থেকে বলি। ধ্রুব বাসঘরে ঢোকার জন্য অস্থির হয়ে আছে, খবর নিয়ে এলাম আমি। অদিতির বুক কেঁপে উঠল মুহূর্তে। আজ ওরা একসঙ্গে, এক ঘরে, এক বেডে শোবে। ধ্রুব এমনিতেও যে অসভ্য, আজ কিভাবে সামলাবে নিজেকে? অদিতি সেসব ভেবে গলা শুকিয়ে যাচ্ছে।